বাজেট হয়ে গেল এবং বাজেট দিয়ে সবাই সব কিছু জানে। আগামী দিনে কী হবে সেটার অপেক্ষায় থাকবে। ইন দ্য মিন টাইম ইউএস ট্যারিফ অ্যানাউন্স করে দিল অন ক্যানাডা, মেক্সিকো অ্যান্ড অ্যাডিশনাল চায়না। চায়নাতে এমনিতেই 10% মতো ট্যারিফ আছে, সুতরাং এখন 10% এক্সট্রা হলে পরে 20% ইম্পোর্ট ডিউটি পড়ে যাবে আমেরিকাতে চায়না যেসব জিনিসপত্র আসে, এবং সেটা অনেক অনেক জিনিসপত্র আসে। আজকে ডিসকাশনটা আমি করি মেক্সিকো এবং ক্যানাডা নিয়ে। এখন ক্যানাডা থেকে এনার্জি, ফুয়েল এনার্জিটা যথেষ্ট ডিপেন্ডেন্ট আমেরিকা, এবং আমেরিকার যে রিফাইনারি আছে সেটা ক্যানাডিয়ান ক্রুড অয়েল রিফাইন করার জন্য যে ক্যাপাসিটি আছে সেটা সুইচ করা খুব ডিফিকাল্ট, এবং সেটা আমার বক্তব্য না, বক্তব্য ব্রায়ান, চিফ ইকোনমিস্ট অফ অ্যানেক্স ওয়েলথ, আমেরিকান একটা ওয়েলথ ফান্ড, তাদের বক্তব্য হচ্ছে যে ক্যানট ইজিলি সুইচ ফ্রম এনি ক্যানাডিয়ান ক্রুড, তাহলে একটা এনার্জি ঝামেলা হতে পারে। এটা বাজার যথেষ্ট ফাইন্যান্সিয়াল মার্কেট যত আহত হতে পারে, এবং ট্যারিফটার জন্য যেটা হবে ইম্পোর্ট ডিউটিটা যেহেতু বেশি, সুতরাং প্রাইসেসগুলো বেড়ে যাবে এবং ইনফ্লেশনে তাতে পজিটিভ এফেক্ট আসবে, ইনফ্লেশন বাড়বে। এখন ধর এক ব্রাজিল থেকে আমেরিকায় যত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে এটা একটা মেজর ইম্পোর্টস হয়, তো একটা ডেইলি খাদ্যের বিষয় যদি দাম বেড়ে যায় তাহলে একটা তো ইনফ্লেশনারি প্রেশার আসবে। এছাড়াও লাইমস্টোন, জিপসাম এই টাইপের মেটেরিয়াল মেক্সিকো থেকে যথেষ্টভাবে ইম্পোর্ট হয়, এগুলো এসেনশিয়াল ফর দ্য ইকোনমি অফ আমেরিকা। সেটা একটা দিক গেল, এবং ইনফ্লেশনটা যদি বাড়ে তাহলে ফেড আর যাই হোক ইন্টারেস্ট রেট কমাতে পারবে না, অথচ প্রেসিডেন্ট সাহেব বলেছে যে ইন্টারেস্ট রেটটা খুব হাই, এটাকে কমাও। এখন কমাতে বললেই তো আর হবে না। যাকে এই মুহূর্তে একটা 1 মাসের পজ দিয়েছে আমরা নেগোসিয়েশনটা আরও স্ট্রং করার জন্য, এবং ইলিগাল ইমিগ্রেন্টস থেকে আরম্ভ করে কিছু ড্রাগ, শোনা যায় কিছু ড্রাগ ইম্পোর্টসও হয়, ইম্পোর্টস মানে 2 নম্বরের রাস্তায়, তো সেগুলোর জন্য বর্ডারটাকে অনেক বেশি স্ট্রং করা হচ্ছে। এবং সেটার ব্যাপারে ট্রাম্প সাহেব বলে দিয়েছে যে তোমরা তোমাদের লোকজন লাগিয়ে বর্ডারে লোকজন আটকাও, তোমারটা জিনিসপত্র আমেরিকা ঢুকতে আমি দেবো না। যাকে এবার যদি অ্যাজিউম করি যে ইন্টারেস্ট রেট যদি না পড়ে তাহলে বিগ টেক ইউএস কোম্পানিজের কী হবে? অবভিয়াসলি তাদের ওপর যথেষ্ট চাপ পড়বে, তাদের ফাইন্যান্সের ওপর যথেষ্ট চাপ পড়বে। তো সব মিলিয়ে একটা দেখবার বিষয় যে এই ট্যারিফ যেটা এসে এক্সিকিউটিভ অর্ডার্সে সই করেছেন সেটা কীভাবে আগামী দিনে শেপ নেয়। এখন তো আপাতত মেক্সিকো আর ক্যানাডা আর চায়না, আর কোন কোন দেশ কি হবে জানা নেই, তবে এটা বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা শান্তি থাকবে, এই বিষয়ে শান্তি থাকবে, তবে বলা যায় না রাতারাতি কখন কি হয়। তারই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর বাজার, শনিবার বোধহয় এক্সিকিউটিভ অর্ডারটা পাস হয়েছিল, সোমবার বাজারে যথেষ্ট প্যানিক তৈরি হয় এবং আমাদের টাকার মূল্য হ্রাস পেয়ে 87-র উপর চলে যায়। তো এইসবগুলো বিষয় টু আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টালস অফ দ্য মার্কেট। এনিওয়ে, আমেরিকার ইনফ্লেশনটা যদি না সামলায়, এবং সামলানোর খুব দরকার আছে, কারণ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর চোট পড়তে পারে। যেমন ধরা যাক ক্যানাডা থেকে অনেক কাঠ জাতীয় সউড, যেটা বিল্ডিং মেটেরিয়ালসের জন্য এসেনশিয়াল ইন আমেরিকা, সেটা একটা সাংঘাতিক ডিপেন্ডেন্স আছে। এখন সেটা যদি এক্সট্রা ডিউটিতে আসে তো হোম বিল্ডিংটা আবার কস্টলি হয়ে যাবে,
কারণ অনেকটা পোর্শন ওয়াইল্ড ওয়েস্ট কিংবা গ্রাম আমেরিকায় কাঠের বাড়ির কাজ আছে। সব যে সিমেন্টে হয় তা না, একটা কারণ হচ্ছে ঠান্ডার উপর ডিপেন্ড করে কাঠের বাড়িটা ইউজ হয়। তো সেই দিক থেকে কি হবে সেটাও একটা বিরাট ব্যাপার, কারণ ওটা সাধারণ মানুষকে অ্যাফেক্ট করবে। তো আমার মনে হয় তারা আলোচনা করবে, টেবিলে বসবে, নেগোশিয়েট করবে, একটা কিছু করে জিনিসটা একটা রিজনেবল জায়গায় নিয়ে আসবে। এটা গেল আমাদের এই ট্যারিফের একটা ব্যাপার। ইন্ডিয়ার ওপর কী ট্যারিফ হবে সেটা আগামী দিনে বুঝতে পারবো, এবং আমাদের প্রাইম মিনিস্টার 12ই ফেব্রুয়ারি যাচ্ছেন ওখানে। তার সাথে কী কথাবার্তা হয়, কীভাবে জিনিসটা হয় সেগুলো একটু দেখার বিষয় আছে। যদি এই অনিশ্চয়তাটা কেটে যায় তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য মঙ্গল, এর বাইরে তো কিছু বলা যাবে না। যদি না কাটে এবং অনিশ্চয়তাটা বাড়ে তাহলে সেটা ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য মঙ্গল নয়। এই হচ্ছে ট্যারিফের একটা ছোট স্নিপেট, ছোট এক্সপ্লানেশন, যেটা হয়তো আপনাদের অন্যান্য কাজে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং সে বোঝানোর দরকার আছে। এবার আমি আসছি একটা ছোট্ট নতুন নেক্সট এপিসোডে, সেটা মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপে ইনভেস্টমেন্টের একটা জেনারেল ঝোঁক আছে, বিকজ সাধারণ মানুষ মনে করে যে স্মল ক্যাপের আর্নিংস পোটেনশিয়াল খুব হাই, এবং এইসব স্মল ক্যাপ শেয়ার যদি সঠিকভাবে নির্বাচিত হয় তাহলে রিটার্নসগুলো বেশি হয়। এখন যে কোনো রিটার্নে গেছে রিস্ক আছে। তো আমরা যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করি তখন সেই রিস্ক মেজারটা একটু বোঝার দরকার। রিটার্ন খালি তাকালে হবে না। এই রিস্ক মেজারটা বুঝতে গেলে যেটা আমরা দেখতে হবে যে এই ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি। এটা একটা প্রয়োজনীয় দেখবার বিষয়। তাতে কি হয়, ফান্ডের ভোলাটিলিটিটা, মানে খারাপ বাজারে ভালো বাজারে এই ভোলাটিলিটিটা অনেকখানি বোঝা যায়। এখন আপনার মানসিকতায় যদি ভোলাটিলিটি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে আপনি যদি এইরকম ফান্ডে ইনভেস্ট করেন তাহলে বুঝতে পারছেন খারাপ দিন ভালো দিন যখন যে দিন হোক এই উঁচু নিচু হওয়ার ব্যাপারটা সহ্য করতে পারবেন না। যেমন 2024 যদি একটা অ্যানালিসিস করি, বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা রিটার্ন দিয়েছে প্রায় 30.20%, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 26.04, অর্থাৎ বলা যেতে পারে খুব ভোলেটাইল। আবার ধরুন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড এই রিটার্ন দিয়েছে 26.07% 2024-এ, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15.29%। সুতরাং আগের ফান্ডটা থেকে এটা একটু ভোলাটিলিটি কম। আবার যদি দেখি SBI স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 19.19%, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 7.83%, which is low volatile। এখন এর থেকে যেটা বোঝা দরকার এবং বোঝা যায় যে যাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাই তারা কিন্তু ফ্লাকচুয়েট করবে সিগনিফিকেন্টলি, এবং তাতে আপনি ধরে রাখতে পারবেন কি না সেটা আরেকটা বিষয়, যে মন খারাপ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কারণ সাধারণভাবে মিউচুয়াল ফান্ডে যদি আমরা গত 4-5 বছরের পারফরমেন্স দেখি সেটা যথেষ্ট শান্তি দিয়েছে মানুষের মনে, এবং লক্ষ লক্ষ লোক মিউচুয়াল ফান্ডে ঢুকে পড়েছে। এবার যখন এরকম বাজারের ভোলাটিলিটি এবং টার্ময়েল চলে তখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব কাজে দেয়। সুতরাং আগামী দিনে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একবার চেক করে নেবেন, খালি রিটার্নটার দিকে তাকাবেন না, এবং আপনার যদি রিস্কটা পছন্দ না হয় তো লোয়ার ভোলাটিলিটি ফান্ড চুজ করবেন। যদিও আপনার রিটার্নটা হয়তো স্লাইটলি লোয়ার হবে, সে হোক গিয়ে,
অশান্তি থেকে কিছুটা শান্তি তো ভালো। আর যদি আপনার মনে হয় যে না আমার হতে কিছু এসে যায় না, ভোলাটাইলিটি হোক, আমি খুব একটা মাথা দেবো না, ইনফ্যাক্ট এনএভি নিচের দিকে পেলে পর আমি স্টেপ আপ করবো, আমি আরও এসআইপি বাড়াবো বা এককালীন টাকা দেওয়ার জন্য আমি রেডি আছি, তাহলে অন্য কথা। তো সেটা ডিপেন্ড করছে আপনার প্রোফাইলিংটা কী। যে কোনো ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ডে প্রোফাইলিংটা খুব দরকার, এবং কী গোল কী পারপাসে আপনি ইনভেস্ট করছেন এইগুলো বোঝা দরকার। সেটা সেলফ অ্যাসেসমেন্ট। আপনি বলতে পারেন আমি খুব সাহসী, অ্যাকচুয়ালি আপনি ভেতরে ভেতরে খুব ভয় পান, তাহলে কী হয় ব্যাপারটা? সাহসী বলতে তো খুব ভালো লাগে। আবার আপনি হয়তো বলতে পারেন না আমার শান্তি খুব ভালো, দেখা যাচ্ছে আপনি সবচেয়ে বেশি অশান্ত একটা ব্যাপার চান জীবনে। তো বলা যায় না সেলফ অ্যাসেসমেন্টে কী বেরোয়। তো সেলফ অ্যাসেসমেন্টটা নিজেই করবেন, এটা তো আর অন্য লোক করে দেবে না। এবং সেটার বেসিসে একটা নতুন অ্যাডিশনাল ফিচার বললাম যে ফান্ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা দেখে নেবেন, জিজ্ঞেস করে নেবেন, ওদের ফ্যাক্টশিট ডকুমেন্টে সেটা পাওয়া যায়, এবং সেখান থেকে বুঝতে পারবেন যে বাজার যদি ওপর নিচ করে এরা কতটা ফ্লাকচুয়েট করতে পারে, কিংবা বেশি ফ্লাকচুয়েট করবে কিনা, সেটা সেটা আপনার পছন্দ হবে কিনা, এবং তার উপর জিনিসটা দাঁড়াবে। আশা করি মিউচুয়াল ফান্ডের ছোট্ট একটা ইস্যু আপনাদের বোঝাতে পারলাম, আগামী দিনে কাজে লাগাতে পারলে যথেষ্ট ভালো লাগবে। ধন্যবাদ।